আমাদের আমন্ত্রিত অতিথি রিয়াসাত আল ওয়াসিফ রঞ্জন ইতিমধ্যেই যুক্ত হয়েছেন, তাকে স্বাগত জানাচ্ছি। রিয়াসাত আল ওয়াসিফ রঞ্জন, আপনাকে স্বাগত নোয়া ভিশন। আপনাকেও স্বাগত, অনেক ধন্যবাদ। কবিতার প্রহরে আজকে আড্ডাটা আশা করি অসাধারণ হবে, কারণ আজকের অতিথি কবি আমার অত্যন্ত প্রিয় কবি এবং বন্ধু দুটোই, রিয়াসাত রঞ্জন, যাকে আমি আদ্যপান্ত একজন কবি হিসেবে স্বীকার করবো এই জন্যে তার চমৎকার একটি কবি মন রয়েছে, প্রতিভা আমরা সেই ছোটবেলা থেকে দেখতে পেয়েছি এবং কাব্য প্রতিভা ছিল অসাধারণ, আশা করি এখনো আছে। তার কবিতা শ্রোতা পাঠক মুগ্ধ চিত্তে শুনেন, উপভোগ করেন এবং তার বেশ কটি বই ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। আজকের এই প্রহরে, আজকের এই হেমন্তের বিকেলে কেমন অনুভূতি কবির একটু জানতে চাচ্ছি। যদিও কোভিড কাল চলছে, আমার সাউন্ড ক্লিয়ার কিনা, ইকো হচ্ছে? না, একদম সুন্দর শুনতে পাচ্ছি। আচ্ছা, এই হেমন্তের বিকালে আমার ভালোই লাগছে, আর বিশেষ করে যেহেতু এটি কবিতা কেন্দ্রিক একটি আড্ডা বলি বা যদি কবিতা পাঠ হতে পারে, সোজা কথা কবিতা নিয়ে আলোচনা, এ কারণে আমার কাছে এই মুহূর্তে আমি অত্যন্ত ভালো বোধ করছি, কারণ কবিতা নিয়ে যে কোনো আয়োজনে আমি অভিভূত হই, মুগ্ধ হই এবং আমি অংশগ্রহণ করতে চাই। বাহ, ধন্যবাদ। আমি রিয়াসাত আল ওয়াসিফের কবি হয়ে ওঠার গল্পটা একটু শুনতে চাই, যদি মনে থাকে। আসলে কবি হয়ে কেউ ওঠে না, কবি হয়ে জন্মায়। তারপরেও নিজেকে কখন মনে হয়েছে যে আমি কবি বা আমার মধ্যে কাব্য প্রতিভা রয়েছে? আচ্ছা, আমি তার আগে একটু বলে নি, এটা লিংকটা আমার লাগবে, লিংক। হ্যাঁ, ওই লিংকটি দেয়া হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এবার আমি একটু বলি, তাহলে প্রশ্নটা হলো যে কবি হয়ে উঠার গল্প, বা আসলে কবি হয়ে কেউ উঠে কিনা, বা এটার আসলে খুব ছোটবেলা থেকেই এটা লেখালেখির অভ্যাস। লিখি কোন সময়, কোন সকালে, কোন দুপুরে, কোন অলস বিকেলে বা অলস দুপুরে কবিতা লেখা শুরু করেছে, কবিতার আগুন আমার ভিতরে সৃষ্টি হয়েছে, এটি আজ এর রহস্য উদ্ঘাটন করা এই মুহূর্তে সম্ভব না। তবে এটুকু বলতে পারি যে খুব ছোটবেলা থেকে লিখছি, সেগুলি যে খুব ভালো কিছু হয়েছে সেটা না, এবং লিখছি এবং অসংখ্যই আর কি লিখেছি। মাঝে একটু ব্রেক গেল, এরপর থেকে আবার আমি পূর্ণ উদ্যমে আর কি লিখেছি। এটি আসলে কবিতাটা, আমি জানি যে সাজ্জাদ রহমান নিজেও একসময় লিখেছে, তো এটা অনেক সময় হয় কি, একটি শব্দ আসে, ঠিক আছে, আমাদের চিন্তায় বা একটা ভাবনা, হয়তো একটি শব্দ বা হয়তো একটি লাইন, একটি পংক্তি, হ্যাঁ, এবং এটি নিয়ে হয়তো দেখা গেল যে সারাটা দিন কাটছে। এমন হয়েছে যে কোনো একটি আড্ডাতে বা কোনো একটি হয়তো বিয়ের অনুষ্ঠানে, হ্যাঁ, অথচ মাথার মধ্যে সেই শব্দটি ঘুরছে বা সেই লাইনটি ঘুরছে, হ্যাঁ, এবং এটি হয়তো এমনও হতে পারে অনেকের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে হয়েছে, এমনও হয়েছে একটি লাইন হয়তো আমরা ঠিক আছে বহন করেছি 1 বছর, এমনও হয়েছে। আবার হয়েছে যে না, এই মুহূর্তে একটি শব্দ এসছে, এই মুহূর্তে একটি লাইন এসছে, আমি কলম নিয়ে বা আমার যে মোবাইল ফোনের স্ক্রিনে যে নোটে সেখানে আর কি লেখা আরম্ভ করলাম এভাবে। এবং প্রথম লাইনটি যখন আমরা লিখি, এটা অনেক কবির ক্ষেত্রে সত্য, সব কবির ক্ষেত্রে হয়তো সত্য, যেটা শেষ লাইনটি কি হবে আমরা আসলে জানি না। আমরা তাকে আশা করছি। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এই মানে এটা হচ্ছে একটা বিষয়। তবে একজন কবি সেই শৈশবে লিখুক বা সিরিয়াসলি কবিতা, আসলে আমি মানে দর্শক যারা এই অনুষ্ঠানটি দেখছেন সবার জন্যই বলছি, আসলে মানে অনেকদিন থেকে লিখলেও আমার কাব্যগ্রন্থ মোটামুটি 3টি,
তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। একটি হচ্ছে মধুখরার চোখে ডুবে যাওয়ার পর, আরেকটি হয়েছে হাওয়ায় উঠছে কবিতা, এবং আরেকটি হলো মানে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ক্যানভাসে ফোটাবো আকাশ। পরপর 3 বছর 3টি কাব্যগ্রন্থ এসছে। এরপরে একটু ব্রেক হলো, বাট আমার মানে লেখালেখিতে কোনো ছেদ আসেনি। আমি সেটি আমি অব্যাহত আর কি রেখেছি। একটা বিষয় মানে আমি মানে লিখতে চাই, আমি লিখি, ভালো হোক খারাপ হোক, মানে লেখার অভ্যাসটা আমি অব্যাহত রেখেছি। এটা হচ্ছে একটা আর কি বিষয়। আর কবিতা ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে এটি বিচার করবেন হচ্ছে পাঠক। আমি সেই বোদ্ধা নই, আমার কাজ হচ্ছে লিখে যাওয়া, এবং আমি সেটি অব্যাহত রেখেছি। অসাধারণ বলেছেন রিয়াসাত আল ওয়াসিফ। কবিতা আপনি যেমনটি বলছিলেন যে আসলে এটা কেউ কবি হয়ে উঠতে পারে না, কবিতা ঐশ্বরিক ভাবে মানুষ প্রাপ্ত হয়, তার জন্ম থেকে সে কবি জন্মায়। তারপরে তার প্রকৃতি পরিবেশ কোন একটি মুহূর্ত তাকে জানান দেয় যে তিনি কবি, এবং সেভাবেই আমাদের রিয়াসাত আল ওয়াসিফ রঞ্জনও কিন্তু ছোটবেলা থেকে বেশ আমি বলবো যে ম্যাচিউরড কবিতা তার হাতে আমরা পেয়েছিলাম। তখন থেকে তার কবিতার মধ্যে একটা পরিপূর্ণতা আমি লক্ষ্য করেছি। এখন আরো শানিত হয়েছে, কিন্তু তখন কিন্তু মনে হয় না যে অপরিপক্ক কবি বা আমি তুমি তুমি আমি পূর্বাঙ্গী নদী যেভাবে কবিতা যখন কবিতা হয়ে ওঠে না সেরকম কিন্তু লক্ষ্য করিনি। তখন থেকেই সেই অষ্টম নবম শ্রেণী থেকেই আমরা দেখেছি যে রিয়াসাত আল ওয়াসিফের কবিতার মধ্যে আলাদা একটা প্রকাশ ভঙ্গি এবং পরিপক্কতা আমরা দেখতে পেয়েছিলাম। তো কবিতার সেই সময়কার বিষয়বস্তু এবং বর্তমান বিষয়বস্তু সম্পর্কে একটু জানতে চাইবো। তখন যেসব বিষয় কবিকে নাড়া দিত, আর এখন কোন কোন বিষয় তাকে বিষয়বস্তু হিসেবে নির্দেশ করে বা নির্দেশ করতে মনকে জাগায়, এ বিষয়ে একটু শুনতে চাই। আমি যদি আমার যে শৈশব বা ঠিক আছে কৈশোরে, মানে বিশেষ করে কৈশোরে যেই কবিতাগুলি আর কি লিখেছি, স্বাভাবিকভাবে তখন বিষয়বস্তু হিসেবে দেশ ছিল, ঠিক আছে, দেশের মানুষ ছিল, এবং অনিবার্যভাবে ঠিক আছে প্রেমের উপর প্রচুর কবিতা কি লেখা হয়েছে। এটা এটা হয়, এটা মানে একটা সময় যে প্রেমটা খুব মুখ্য হয়ে থাকে। হ্যাঁ, কিন্তু এবং কি দেশ দেশ এবং প্রেম মানে যুগপৎ একসাথে, ওই যে একটা আমরা লাইন বলি না, রেল লাইন বহে সমান্তরাল, ঠিক ওই রকমই প্রেম এবং দেশ আর কি দুটোই আসলে, ঠিক আছে, আমাদের সর্বপ্রথম প্রেম তো আসলে দেশের সাথে, ঠিক আছে, এমনকি মাকে নিয়েও বেশ কিছু কবিতা লেখা হয়েছিল সেই সময়। বাট এখন এমন একটা পর্যায়ে, এখন যে একটা সময় এসে যখন আমি সিরিয়াসলি লিখতে শুরু করেছি, তখন আসলে বিচিত্র বিষয় নিয়ে আর লিখতে চেয়েছি। এবং সেখানে দেশ এসেছে, মা এসেছে, ঠিক আছে, প্রকৃতি এসেছে, এবং মুক্তিযুদ্ধ এসেছে অবশ্যই। এমনকি এই বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমি বঙ্গবন্ধুর উপরে অবিরাম অসীম নামে একটি কবিতা লিখেছি, যা আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে জেলা প্রশাসন আয়োজনে, যেটা 26শে মার্চে সেই রাষ্ট্রীয় প্রকাশনাতেও সেই কবিতাটি বেরিয়েছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই অবিরাম অসীম কবিতায় পুরো কবিতাটা বঙ্গবন্ধুকে নিয়ে, কিন্তু কোথাও বঙ্গবন্ধু এই শব্দটি নেই। হ্যাঁ, মানে এটা হচ্ছে পাঠক পড়লেই এটা আর কি বুঝতে পারবে যে এটি আসলে মানে কি বিষয়ের কবিতা, কোন ব্যক্তিত্বকে নিয়ে কবিতা এটা হয়েছে। ফলে বিচিত্র বিষয় নিয়ে আসলে লেখা হয়েছে। এমনকি অমাবস্যার রাত নিয়ে কবিতা লেখা হয়েছে, ঠিক আছে, কাক নিয়ে কবিতা লিখেছে। হ্যাঁ, এমনকি এমন একটা পর্যায়ে একটা সময় আমার একজন বন্ধু চ্যালেঞ্জ করেছিল যে গোবর নিয়ে কবিতা লেখা যায় কিনা। হ্যাঁ, তো আমি বলেছি আমি গোবর নিয়েও কবিতা লিখবো, এবং গোবর বন্দনা নামে একটি কবিতা লিখেছি, যেটি আমার যে হাওয়ায় উঠছে কবিতা কাব্যগ্রন্থের মধ্যে আছে, এবং আমি আমার অনেকগুলো ভালো কবিতার মধ্যে এটিও একটি। হ্যাঁ, এবং সেই আমাদের মানে হিন্দু মুসলিম সম্পর্ক এবং দীর্ঘদিনের বাংলার যে কালচার, সেই বিষয়গুলি সেখানে সুস্পষ্টভাবে সেই কবিতা এসছে। আসলে
কবিতার বিষয় যে কোনো বিষয় কবিতার বিষয় হতে পারে। কবিতার প্রত্যেকটা কবিতা একটা ঘটনা থাকতে হবে এমনও না, ঘটনা থাকলে ভালো, অনেক কবিতা ঘটনা আছে, ঠিক আছে, কাহিনী আছে। আবার এমন হতে পারে যে শুধু একটি অনুভূতি দিয়ে একটি কবিতা হতে পারে, বা একাধিক অনুভূতি দিয়ে কবিতা হতে পারে। আমরা যখন একজন আরেকজনের সাথে আলাপ করি, বা আমরা যে প্রাত্যহিক জীবনে যে আমি রিয়াসাত আল ওয়াসিফ, আপনি সাজ্জাদ রহমান, আপনারা হাঁটছেন, ঘুরছেন, ফিরছেন, আসলে প্রকৃত মানুষটি কিন্তু সাজ্জাদ রহমান, যেটি বাইরের সাজ্জাদ রহমান বা বাইরের রিয়াসাত আল ওয়াসিফ, এরা এক জিনিস। আবার এদের ভিতরে একটা বিশাল একটা জগৎ এদের মনের ভিতরে, মস্তিষ্কের ভিতরে কাজ করে, সেখানে প্রচুর অনুভূতির অনুরণন ঘটে। সেগুলোর প্রকাশ কিন্তু বাইরে আসে না। ঠিক আছে, একজন কবি সবসময় চায় যে সেই আলো আধারির জগৎটাকে সামনে আর নিয়ে আসতে। ঠিক আছে, কবিতা আসলে তাই। আমি একটা উদাহরণ যদি দেই, আমরা যে রাতে যে স্বপ্ন দেখি, বা অনেকে মানে দিবা স্বপ্ন আর কি দেখে, সোজা কথা আমরা রাত্রে যে স্বপ্ন দেখি, আমরা ঘুম থেকে উঠে কিন্তু সেই স্বপ্নের পুরোটা আমাদের মনে থাকে না। আমাদের একটা আলো আধারি, অনেকটা বাস্তব, অনেকটা অবাস্তব, বা অনেকটা অস্পষ্ট কুয়াশা আমাদের কাছে স্পষ্ট আমাদের মধ্যে থাকে। ঠিক কবিতা অনেকটা তাই। আপনি যে একটা কবিতা পড়ে সবকিছু যে সাথে সাথে বুঝে যাবেন, এটি কিন্তু ঠিক না, এটা হয়ও না। ঠিক আছে, কবি তার অনুভূতি প্রকাশ করেছে, অনেকটাই স্পষ্ট থাকবে, অনেকটাই অস্পষ্ট থাকবে, এই আলো আধারে মিলেই একটি কবিতা বিনির্মিত হয়। যদি যদি সরাসরি এটা যদি একটা উপন্যাস হতো, গল্প হতো, যেটা প্রত্যক্ষ মানে সরাসরি ভাবে সবকিছু প্রকাশ করছে, সেখানে বোঝাটা যত সহজ, কবিতাটা আসলে এত সহজ নয়। পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন অ্যাপ্রিসিয়েশন কোর্স হয়। যেমন আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্রেও ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স হয়েছে। ফিল্ম আমরা যাতে এটা মানে যারা অ্যাপ্রিসিয়েশন কোর্স ঠিক আছে করবে, ওরা যে মানে ফিল্ম বানাবে বিষয়টা তা না, কিন্তু এই অ্যাপ্রিসিয়েশন কোর্সগুলি প্রয়োজন হয় এ কারণে যে যাতে অন্তত ওই ছবিটা দেখে, সেই মুভিটা দেখে বলতে পারে যে এটি একটি ভালো মুভি। যেমন সত্যজিৎ রায়ের হয়তো আগন্তুক দেখলো, বা হীরক রাজার দেশে দেখলো, হ্যাঁ, বা অন্য যে বিখ্যাত যারা আছেন আকিরা কুরোসাওয়া, তার ছবি আর দেখলো, এই ছবিটি যে ভালো ছবি, আর একটা সকল ছবির সাথে এই ছবিটার ডিফারেন্স কি, এই অ্যাপ্রিসিয়েশন করার ক্ষমতা যাতে অর্জন হয়, এই জন্য বিভিন্ন অ্যাপ্রিসিয়েশন কোর্স আছে। তাহলে একই সাথে কবি যেমন অগ্রসর হবেন সামনের দিকে, তার ঠিক আছে পাঠককেও ঠিক একইভাবে একটু প্রস্তুতি নিতেই হবে, যাতে তিনি বুঝতে পারেন কোন কবিতাটি ভালো, কোন কবিতাটি ভালো হয়নি, বা উচ্চ উচ্চ মানের হয়নি। অনেকটা এরকম আর কি আমার কাছে মনে হচ্ছে। সত্যি চমৎকার ব্যাখ্যা হয়েছে। আমার একটু জানতে ইচ্ছে করে যে আমার কখনো কখনো আমি যেহেতু একটা সময়ে আমার মধ্যে ভাব চেপেছিল কৈশোরে, আর যৌবনের কিছু অংশ জুড়ে আমি কবিতা লেখার চেষ্টা করেছি, তো আমি দেখেছি যে আমার জীবনের অনুষঙ্গগুলো কবিতায় উঠে আসছে। আমার পরিবেশ বা ওই সময় কখনো কখনো আমাকে ভাবাক্রান্ত করছে, তখন আমি লিখছি। তো রিয়াসাত আল ওয়াসিফের সুযোগ ঘটেছে বিশ্বের বিভিন্ন দেশ ঘোরার, বিভিন্ন পরিবেশ দেখার, এবং আমার এই মুহূর্তে মনে পড়ছে জাপানে বসে রঞ্জন লিখছে। তো সেই সময়, সেই পরিবেশ, সেই বরফে ঢাকা পরিবেশে বিদেশ বিভুঁইয়ে বসে কবির মনে কি দোলা দিয়েছিল, বা তখন অনুভূতিটা কেমন বোধ হয়েছিল, একটু যদি দর্শকের উদ্দেশ্যে বলা যেত। আসলে মানে মানুষটা তো একই। হ্যাঁ, সে দেশে থাকুক বা বিদেশে যাক, মানুষটা কিন্তু একই, তাই না? হ্যাঁ, কিন্তু যখন দেশ ছেড়ে আমরা যখন অল্প সময়ের জন্য বিদেশে যাই, আহ, তখন কিন্তু আমরা বেশ ফুর্তিতেই থাকি। হ্যাঁ, ফুর্তিতে থাকি মানে খুব এনজয় করি যে বিদেশের মানে আমি বিদেশে গেলে অন্তত প্রতিটি মুহূর্তকে এনজয় করতে চাই, শিখতে চাই, সেই দেশের কালচারকে বুঝতে চাই। হ্যাঁ, কিন্তু একই সাথে আবার ওই যদি একটা লম্বা সময়ের জন্য, যেমন আমি আর জাপানে ছিলাম একটু লম্বা সময়ের জন্য, আমি সেখানে পড়তে গিয়েছিলাম। তো সেই সময় আহ, মানে আমি পরিবার সহ ছিলাম, আমার ওয়াইফও পড়তে গিয়েছিল, 2 বাচ্চা সহ ছিলাম সেখানে।
তখন আবার একটু মানে আর দেশের প্রতি তীব্র, আমি সোজা কথা আমার বাংলাদেশকে মিস করেছি এই কারণে, কারণ আমি জানি যে আমাকে একটু লম্বা সময় সেখানে থাকতে হবে, প্রতি মুহূর্তে আমি আর দেশকে মিস করেছি। এমনকি আমার এটুকু মনে আছে যে আমরা যেটাকে ওই যে মানে খুব ছোট ছোট জিনিস, আমরা যেটাকে মানে ছোট ছোট জিনিসের মধ্যে আমি বাংলাদেশকে খুঁজে পেয়েছি। কোনো একটি হয়তো সবজি কিনতে গেলাম, সেই সবজিটা জাপানি সবজিটা দেখে আমার বাংলাদেশের সবজির কথা মনে পড়লো। তো সেই সময় আমাদের কাব্যচর্চা অব্যাহত ছিল। এমনকি আমি এমনও হয়েছে যে অস্ট্রেলিয়াতে সে ব্রিসবেন থেকে সিডনি যাওয়ার পথে সেখানেও ঠিক আছে কবিতা লিখেছি। কবিতা আসলে সঙ্গে সঙ্গে আর কি থাকে, হ্যাঁ, সাময়িক হয়তো বিচ্যুতি অনেক সময় হয়তো ছেদ পড়ে, বা আমরা শুধু বিদেশে তো ঘুরতে যাই না, আমরা সেখানে একাডেমিক বিভিন্ন সেশন থাকে, বিভিন্ন মিটিং থাকে, সেগুলিতে আমরা অ্যাটেন্ড করি, এবং এরপর অবসর সময় সে বিদেশের অনেক আর কি নদী নিয়েও ঠিক আছে কবিতা লিখেছি। ব্রিসবেনের আর নদী নিয়ে ঠিক আছে কবিতা লিখেছি, সে চায়নার নদী নিয়ে ঠিক আছে কবিতা লিখেছি। তো এটা হয় খুব যে সবকিছু যে খুব মানে মানোত্তীর্ণ হয়েছে সেটা বলবো না, কিন্তু লিখেছি, আমি লেখার একটা চেষ্টা সবসময় ছিল, এখনো আছে, থাকবে। ধন্যবাদ। এই মুহূর্তে একটি কবিতার কয়েকটি চরণ যদি শুনতে চাই তাহলে কেমন হয়? আমরা একটু স্বরচিত কবিতা একটু শুনি। আমরা কবি ইলিয়াস আকার ওয়াসিফের স্বরচিত কবিতার কয়েকটি চরণ এই মুহূর্তে শুনতে চাই, আবার আড্ডায় চলে যাব, আবার কথায় চলে যাব। আমি আসলে মানে নিজের কবিতা তো আমি নিজেই ঠিক আছে পাঠ করতে আমি কিছুটা বিব্রত বোধ করি। আমি খুব ভালো যে লিখি তা না, তাও আমি ঠিক আছে পড়ছি, আমি ভালো মানে পাঠকও না, হ্যাঁ, ভালো কবিতা যেটা আবৃত্তি করতে আমি পারি না, ঠিক আছে। তাও আমি পড়ছি, যেটা আমি আমার হাতের কাছেই আছে, সেটা হচ্ছে যে অবিরাম অসীম। হ্যাঁ, সেই অবিরাম অসীম আমি তো শুরুতেই এই বলেছি, যেটি এই বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে লেখা। হ্যাঁ, এই কবিতাটি আমি একটু পড়ছি। আমার সাউন্ড ক্লিয়ার তো? একদম সুন্দর, একদম স্পষ্ট। আচ্ছা আচ্ছা। অবিরাম অসীম, শব্দে তোমাকে ধরতে চাই পুরোটাই, একটি শব্দে হয় না। তুমি হয়ে যাও বাক্য, বাক্য থেকে অনুচ্ছেদ, অনুচ্ছেদ থেকে ছোট গল্প, তারপর উপন্যাস, কবিতা, প্রবাদ, প্রবচন, প্রবন্ধ, রূপকথা, উপকথার শরীর জুড়ে তোমার দ্বিধাহীন বহিঃপ্রকাশ। বিরাম চিহ্নহীন তুমি অবিরাম। খর্বকায়েদের এই দেশে তুমি দুর্ভাঘাসে চুমুখে হয়ে ওঠো প্রকাণ্ড বৈলাম। যখন ক্লান্তি নামে, যখন পিছিয়ে পড়ি, যখন চেনা মুখগুলি বিস্তর অচেনা হয়ে পিঠে চালায় ছুরি, তখন ঠিক ছোপ ছোপ রক্তের ভেতর থেকে তুমি উঠে দাঁড়াও টান টান। মোটা ফ্রেমের কালো চশমা খুলে তুমি তাকাও সরাসরি, বিশ্বাসের গভীর থেকে অতঃপর উচ্চারিত তোমার কণ্ঠে আরাধ্য অগ্নিপ্রভ কবিতা। আলিঙ্গনে তোমাকে বাঁধতে চাই নিবিড়, হয় না। কখন যে চলে গেলে দরজার ফাঁক গলে গলি থেকে রাজপথে, ওই দিগন্তে 10 দিগন্তে। এত সূক্ষ্ম তুমি, এত বিস্তারিত তুমি, শুধু শব্দ নয়, শুধু শত নয়, শত সহস্র বছরও তুমি অনন্ত অক্ষয় ছায়াপথ। শব্দ আলিঙ্গনে কোনো ক্রমেই সসীম তুমি নও, অসীমে হাওয়ায় হাওয়ায় নীলিমায় ছড়িয়ে যায় রাশি রাশি তোমার হাসি। অসাধারণ, অসাধারণ কবিতা, এবং বন্ধুকে নিয়ে আমরা কিছু মন্তব্য পড়ি। একজন লিখেছেন, কবিকে অভিনন্দন জানাচ্ছি এবং শুভ কামনা রইল। মোস্তাফিজুর রহমান, তিনি ভাওয়াইয়া অঙ্গন নিয়ে আছেন রংপুরে, কিছুদিন আগে তার একটা অনুষ্ঠান আমরা প্রচার করেছি। তারপর লিখেছেন সৈয়দ মাহবুব খান, অভিনন্দন শুভকামনা। আপনাকেও স্যার আমাদের একজন যুগ্ম সচিব, মানে স্যার দেখছেন, এটা আমার ভালো লাগছে। থ্যাংক ইউ। আমি কিছু রেজাউল করিম, আসসালামু আলাইকুম বন্ধু। ওয়ালাইকুম আসসালাম। আমি জানি না ফজলুল করিম
হ্যাঁ, এটা হচ্ছে সুবর্ণা নাইমা ম্যাডাম। উনি উনি আমাদের একজন উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় আছে, চমৎকার উপস্থাপনা করেন, ভালো গান। এই ম্যাডামকে অভিনন্দন। খন্দকার সাদিয়া আরাফিন, সেও আমাদের উপসচিব, ক্যাবিনেটে অনেকদিন ছিল। সাদিয়াকে ধন্যবাদ। বাবা আরো আছে শিল্পী সানি আরিয়ান, হ্যাঁ বাহ, অনেক শুভকামনা। হ্যাঁ, তাকেও ধন্যবাদ। সাইমা মুস্তাফিজ, শুভকামনা, থ্যাংক ইউ। সাইমা মুস্তাফিজ উনি একজন ভাইয়া গানের শিল্পী, কিছুর আগে তার আমরা গান শুনেছি, খুব ভালো লেগেছে। ইদ্রিস বিজয়, ও আচ্ছা, রঞ্জনকে আশা করি লিখেছে, অভিনন্দন। হ্যাঁ, আমি খুব দূরে দেখি। ইদ্রিস আমাদের সহকর্মী। ইসরাত পারভিন লোপা আমাদের আমাদের নোয়াখালীর আমাদের অত্যন্ত প্রিয় একজন শিল্পী ছিল। হ্যাঁ, আর কি, লোপাকে ধন্যবাদ। রৌনক রৌনক আমাদের ব্যাচমেট, কবির কল্যাণ হোক। ঠিক আছে, ধন্যবাদ। তবে মন্তব্য শেষ হবে না। চলো কিছু শুনি মন্তব্য। দারুণ উপস্থাপন আর কবিতা, খুব ভালো লাগলো, ধন্যবাদ। আমরা মন্তব্য আরেকবার পড়বো, এ পর্যন্ত রাখি, এরপরে কথা বলি কবির সঙ্গে। নিশ্চয়ই আমরা কমেন্টস গুলো পড়বো এবং আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের অনুষ্ঠান আপনারা উপভোগ করছেন, এবং আশা করি আমাদের কবি একজন সেলিব্রিটি, আমাদের সৌভাগ্য যে নয়া মিশন তাকে পেয়েছে আজকের বিকেলে, তাকে তার সময় বের করা আসলে অনেক কঠিন। তো এই বিষয়ে আমার এখন যে প্রশ্নটি আমার মনে আসছে সেটা হলো যে আমাদের ব্যক্তি জীবনে বা আমরা যারা মানুষ বলতেই কেউ না কোথাও কখনো কখনো আমরা কবি, বা সারা জীবন জুড়েই কবি। ওটা আমি যখন লিখতে যাব তখন আমাকে নিশ্চয়ই কিছু ব্যাকরণগত দিক লক্ষ্য রাখতে হবে, যেটা আমরা অনেকেই অনেক সময় পেরে উঠি না বা করতে পারি না। এ বিষয়ে আমি যতদূর জানি যে রিয়াসাত আল ওয়াসিফের যথেষ্ট পাঠ আছে, এবং সে বলতে পারবে যে কবিতা লিখতে গেলে কিছু বিষয় যেটা আমরা লক্ষ্য রাখা উচিত আমাদের, সে বিষয়ে আমরা একটু শুনি। আমি এই প্রসঙ্গে একটু বলি যে সৈয়দ হকের একটি কথা আছে যে নিয়ম জানে সে নিয়ম ভাঙতে জানে। হ্যাঁ, তো আসলে সেটা সাহিত্যের যে কোনো পর্যায়ে হোক, সেটা কবিতা হোক, সেটা গল্প হোক, উপন্যাস হোক, আসলে আমাদেরকে নিয়মগুলি জানতে হবে। ঠিক আছে, একটা মানে কবিতার ক্ষেত্রে একটি বিষয় বলা হয় অনুপ্রাণিত কবি, মানে সোজা কথা আবেগ আক্রান্ত হলো তিনি আর লিখে ফেললেন। ঠিক আছে, এটা আবার হুমায়ুন আজাদের ভাষায় কবি, হুমায়ুন আজাদের ভাষা হচ্ছে উন্মাদ কবি। হ্যাঁ, যা মনে আসছে তাই লিখছেন। ঠিক আছে, তবে নিয়মটা, আবেগ তো অবশ্যই লাগবে, আবেগ লাগবে, ভালোবাসা লাগবে, এবং সেটার জন্য একটি আর লাগামও লাগবে। ঠিক আছে, পৃথিবীতে অনেকেই ভালো কবিতা লিখতেন এক সময়, কিন্তু ওই একটি জিনিসের অভাব ছিল, সেটি হচ্ছে ঘোড়ার যে লাগাম ধরতে হয়। ঠিক আছে, কবিতারও একটা লাগাম আছে, অর্থাৎ একটা পর্যায়ে থামতে হয়, থামতে জানতে হয়। পৃথিবীতে যারা আজকে মহৎ কবি, তারা এই গুণটি খুব ভালো মতো অর্জন করেছিলেন যে কোন পর্যায়ে, ঠিক আছে, কখন থামতে হবে। এমনও হয়েছে যে একটি লাইন ঠিক আছে অতিরিক্ত লিখলে সেটা আর কবিতা হতো না। ঠিক আছে, একটি কবিতার কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই কিন্তু ঠিক আছে কবিতা হয়েছে, কিন্তু কবিতার একটি মুহূর্ত আছে, কোন একটি মুহূর্তে সেটি কবিতা হয়ে ওঠে। সেটি হচ্ছে কবিতার শুরুতেও থাকতে পারে, মাঝখানেও থাকতে পারে, শেষও আর কি থাকতে পারে। তো যে প্রশ্নটি ছিল যে আসলে নিয়মগুলি আমাদেরকে জানতে হবে, বিশেষ করে ছন্দ 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 না জেনে আসলে মানে পৃথিবীতে যারা বিখ্যাত কবি হয়েছেন, মহৎ কবি হয়েছেন, প্রত্যেকেই ছন্দের উপর অসাধারণ এক দখল আছে। আমরা যদি অনেকে জীবনানন্দ দাশকে ভাবি যে উদাসীন কবি, অথচ জীবনানন্দ দাশের একটি ছন্দেও কোনো ভুল ছিল না, একটি ছন্দে কোনো বিচ্যুতি নেই। হ্যাঁ, এবং প্রত্যেকটি প্ল্যান ওয়াইজ এটি উনি ঠিক আছে করেছেন। এমনকি আমরা যদি সেই 30-এর কবি
সুধীন্দ্রনাথ আর দত্তকে দেখি, সেই বুদ্ধদেব বসুদেবকে দেখি, প্রত্যেকেই, এমনকি তিরিশের কবিরা তো ছন্দ নিয়ে কাজ করেছেন, রবীন্দ্রনাথও প্রচুর ছন্দ নিয়ে কাজ করেছেন, কিন্তু রবীন্দ্রনাথ শেষে আধুনিক কবিতা লিখেছে। কিন্তু আর কি তিরিশের কবিরা বেসিকলি তারা ছন্দ নিয়ে তারা ঠিক আছে কাজ করেছে। এবং প্রচুর, এমনকি নজরুল, আমাদের হচ্ছে নজরুল আমাদের জাতীয় কবি, তার ছন্দ নিয়ে প্রচুর অসম্ভব ভালো ভালো, উনি ছন্দ এত চমৎকার, তার ছন্দ জ্ঞান, এটি এটি আসলে মানে এমনি হননি। হ্যাঁ, স্কুল পালিয়ে রবীন্দ্রনাথ হওয়া যায় না, নজরুল হওয়া যায় না, ওনারা এটার জন্য সাধনা করেছেন। সেই আমরা যদি বলি অক্ষর বৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত, আমরা যদি সেই রবীন্দ্রনাথকে দেখি, রবীন্দ্রনাথের মানে যারা আগের কবি ওনারাও অক্ষর বৃত্তে লিখেছেন। রবীন্দ্রনাথ শুরুর দিকে প্রচুর কবিতা লিখেছেন অক্ষর বৃত্ত ছন্দে। এমনকি আমরা যদি শামসুর রহমানকে দেখি, আমাদের কবি শামসুর রহমানও প্রচুর কবিতা লিখেছেন অক্ষর বৃত্ত ছন্দে। এমনকি আল মাহমুদেরও সিংহভাগ কবিতা অক্ষর বৃত্ত ছন্দে। অর্থাৎ ছন্দটাকে জানলে, ছন্দটাকে একটা পর্যায়ে আমরা যদি ঠিক আছে গদ্য কবিতা বলি, গদ্য কবিতার ভিতরেও কিন্তু ছন্দ আছে। সেক্ষেত্রে আবার সুধীন্দ্রনাথ আর দত্তর বিষয়টা বলি, তিনি হচ্ছেন মাত্রাবৃত্ত ছন্দে প্রচুর কবিতা লিখেছেন। তাই ছন্দটা আসলে জানতে হবে। এজন্য আসলে প্রচুর বই আছে আমাদের ছন্দ নিয়ে, ঠিক আছে, কবিতার ক্লাস। আমি যারা আর কি নবীন, যারা কবিতা লিখছেন একেবারেই নবীন, ওদেরকে আমি আমি আসলে উপদেশ দেওয়ার দৃষ্টতা আমার নেই, আমি অনুরোধ করছি তারা, ঠিক আছে, তারা কবিতার ক্লাস বইটি, যেটি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা, এটি তারা পড়তে পারে। তারপরে আমাদের আব্দুল মান্নান সৈয়দের ছন্দের উপর বই আছে। তারপরে এমনকি শঙ্খ ঘোষের যে কোনো লেখা, যে কোনো জার্নাল একজন, ঠিক আছে, কবিকে পড়তে হবে। ঠিক আছে, বাইরের আরো অসংখ্য আর কি লেখা আছে। সোজা কথা, ঠিক আছে, গ্রামারটাকে জানতে হবে। কবিতা লিখতে হবে হচ্ছে নির্ভুল ভাবে, ছন্দে কেউ যদি কবিতা লিখে ছন্দটি নির্ভুল হতে হবে, এটি হচ্ছে মূল কথা। আরেকটা বিষয় হচ্ছে বানান। ঠিক আছে, বানান একটা, অনেক সময় আমরা গল্প উপন্যাসের ভিতরে একটি বানান যদি ভুল হয় আমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি, কিন্তু একটি ঠিক আছে কাব্যগ্রন্থের মধ্যে একটি কবিতায় যদি একটি বানান ভুল হয়, একটি বিরাম চিহ্ন ভুল হয়, ঠিক আছে, কবিতার মধ্যে একটি অর্ধমাত্রা আছে, পূর্ণ মাত্রা আছে, এগুলো তো ভুল হলে কিন্তু এগুলি ক্ষমার অযোগ্য। অর্থাৎ আমাদের এই দেশে আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমাদের প্রফেশনাল এডিটর নেই। ঠিক আছে, প্রফেশনাল এডিটর নেই, ফলে একজন কবি, ওনাকে ওনার বিষয়গুলো এডিট করতে হয়, কবিতাগুলো এডিট করতে হয়। সেক্ষেত্রে আমাদের যেমন আগের পূর্বের যে অভিধানগুলি আছে সেগুলো যেমন অনুসরণ করতে হবে, তবে বিশেষভাবে বাংলা একাডেমির যেটা এখনকার অভিধান, যেটা আধুনিক বাংলা অভিধান, এই অভিধানটি যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের বানান ভুলটি কমে আসবে। কারণ এই অভিধানে প্রত্যেকটি শব্দের একটি করে বানান দেয়া, অন্তত মানে 98% শব্দের প্রত্যেকটি একটি করে বানান দেওয়া। ফলে আমরা যদি সেটি অনুসরণ করি তাহলে আর বানান বিভ্রাটে আমাদেরকে পড়তে হবে না। আর বিরাম চিহ্নটি আমাদেরকে জানতে হবে। আর আমি তো আগেই বলেছি ছন্দকে জানতে হবে, প্রচুর পড়তে হবে। হ্যাঁ, প্রচুর পড়তে হবে। যেমন এই যে সম্প্রতি আমাদের যে শারদীয় আর কি দুর্গা উৎসব হলো, এবং এই উপলক্ষে প্রচুর পূজা সংখ্যা বের হলো, ঈদে প্রচুর ঈদ সংখ্যা বের হয়, এগুলো সব পড়তে হবে। সেখানে কবিতা পড়তে হবে। একজন ব্যক্তি যদি কবিতা লেখে শুধু সে কবিতা পড়বে তা না, তাকে গল্প পড়তে হবে, উপন্যাস পড়তে হবে, ইতিহাস পড়তে হবে, রাজনীতি আর কি জানতে হবে। সবকিছুর মিলনে তার ভিতরে এমন একটি বোধের সৃষ্টি হবে, এরপরে সে লিখবে। হ্যাঁ, এবং সে লিখবে, লিখে সে এডিট করবে, আবার লিখবে। এমনও হয়েছে যে আমরা জানি যে শামসুর রহমানের দ্বিতীয় কাব্যগ্রন্থ রৌদ্র করটিতে, সেটা যে শহীদ মুনির চৌধুরী ছিল তখন, সে বইটি মানে সেই মানে বইটি ছাপানোর সময় ওনার সুপারভিশনে ছাপা হচ্ছিল, এবং বইতে একটা ফরম্যাটে শামসুর রহমানের একটি কবিতা ছাপা হয়ে গেছে। শামসুর রহমান আর তখন এসে বলল যে আমি ওই কবিতাটি আবার লিখেছি, আমি ছাপা কবিতাটা আর কি দিব না, এবং তিনি ওই কবিতাটি চেঞ্জ করে আরেকটি নতুন কবিতা, সেই কবিতাটারই আর কি নতুন ভার্সন সেটি অ্যাড করেছেন। এটা হতে পারে, একটি কবিতা একবারও ছাপা হতে পারে, একটি কবিতা বহুবার লিখিত হতে পারে, বারবার এডিটিং হতে পারে। এডিট হলে অনেক সময় এটির মান ভালো হওয়ার সম্ভাবনাই বেশি। এটুকুই। ধন্যবাদ। আমরা আরো কিছু মন্তব্য
পড়ি, কারণ আমি যতদূর জানি আমাদের কবির অনেক গুণগ্রাহী রয়েছেন। আমার মনে হয় যে কবি পড়লে ভালো হয়, আমি পড়তে একটু অসুবিধা। না, এটি এতেশামুল হক আমাদের প্রিয় এতেশাম। এতেশাম বিদেশে আছে, আর এতেশাম সিভিল সার্ভিসেও আছে। সে লিখেছে দারুণ, ভীষণ ভালো লাগছে দুই বড় ভাইকে দেখে। অনেক ধন্যবাদ এতেশাম। মনদীপ ঘড়াই, সেও আমাদের অফিসার, বিশেষ অ্যাডমিনের অফিসার। শুনছি প্রিয় স্যার, দারুণ। মনদীপ ঘড়াই নিজে একজন কবি, আমি তার কবিতার মুগ্ধ পাঠক। মোর্শেদা ফেরদৌস আমাদের মন্ত্রিপরিষদ বিভাগের চমৎকার একজন সহকর্মী, আমাদের উপসচিব, লিখেছে চমৎকার, কবিকে অভিনন্দন, শুভকামনা সবসময়। ধন্যবাদ মোর্শেদা। রাহিক আল ওয়াসিফ, সে আমার পুত্র, সে লিখেছে আই লাইক ইউর রেসিটেশন। থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ বাবা। ধন্যবাদ মনদীপ ঘড়াই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ভেরি গুড। আর একজন এসেছেন, কিপ ইট আপ, ইকবালুর রহমান। ইকবালুর রহমান বন্ধু আমাদের। এডিটর না হওয়ার কারণ কি? ও আচ্ছা, সেটি আসলে একটু ভিন্ন আলোচনা, আরেকদিন আলোচনা করবো না। আজকে আপাতত এডিটর না হওয়ার কারণটি না থাকুক। চুল পাকুক নাকি? হ্যাঁ হ্যাঁ। আরেকজন লিখেছেন, বাংলা একাডেমির ভূমিকা কি? আচ্ছা, তাদের ভূমিকা তারা যথাযথ পালন করছে, কিন্তু আমরা দ্বারস্থ হচ্ছি না। আমার মনে হয় যে সূত্রটা এখানে, বাংলা একাডেমির অভিধান আমরা খুব একটা সংগ্রহ রাখি, অনেক সময় পড়িও না, এমনও হয়েছে। আমাদের উচিত যে বেশি বেশি পড়া। তোমার লেখা পড়ার চেষ্টা করি। উনি আমাদের বড় ভাই সৈয়দ মোহাম্মদ সাবের। আচ্ছা, সুন্দর আলোচনা। আমাদের সিভিল সার্ভিসের আমাদের সিনিয়র স্যার মাহমুদ হাসান স্যার, ধন্যবাদ। আচ্ছা, আমরা মোটামুটি একটু রাখি, কারণ প্রচুর কমেন্টস আসছে। এটা আসলে আমরা উৎফুল্ল বোধ করছি যে আমাদেরকে অনেকেই শুনছেন, অনুপ্রাণিত লাগছে। নিশ্চয়ই আজকের হেমন্ত বিকালটা অনেক স্বর্ণালী, আরো বেশি আলোক উজ্জ্বল, কারণ আজকে আমাদের সেটে উপস্থিত, আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলা সাহিত্যের একজন তারকোজ্জ্বল কবি রিয়াসাত আল ওয়াসিফ, যিনি আসলে কবি, জেনে শুনে কবি। হ্যাঁ, রঞ্জন কিছুদিন আগে আমাকে বলেছিলেন যে আমরা যেন কবি হয়ে উঠি, ভাবনা আমাকে ধরবে, তা আমরা লেখার সময় যেন গ্রামার ফলো করে লিখি, ব্যাকরণ ফলো করে লিখি। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটা নিয়ে আলোচনা হচ্ছিল। তো আরেক প্রস্থ কবিতা হয়ে যাক। আমার মনে হয় যে এখনই অনেক মুগ্ধ পাঠকের তৃষ্ণা জেগেছে কবিতা শোনার জন্য, কবির সকণ্ঠে। পড়ছি, এটি এক ছন্দের কবিতা, বৃষ্টিমঙ্গল অথবা স্মৃতিবিধুরতা। বৃষ্টি নামে ঝমঝমিয়ে ভিজতে থাকে চৌচালা, ঘরের ভিতর একলা তুমি, সঙ্গী হলো আরশোলা। ছিটকিনিটা খোলাই ছিল, ঢুকছে মাতাল হাওয়ার দল, নিভেই গেল মোমের বাতি, ভিজিয়ে দিল স্মৃতির জল। স্মৃতির জলে হুল ফুটিয়ে পালিয়ে গেল মৌমাছি, সেই দহনে গ্রাম পেরিয়ে লাল সড়কে সন্ন্যাসী। লাল সড়কে রোদে রুকি, সূর্যি মামার অগ্নিবাণ, স্মৃতির জলে ভাসিয়ে দিলে ভুল বানানের পত্রখান। বৃষ্টি নামে ঝমঝমিয়ে ভিজতে থাকে চৌচালা, ঘরের ভিতর কাঁদছ তুমি, সঙ্গে মৃত আরশোলা। আমি শেষ করলাম এখানে। আসলে মৃত মানে একজন, মানে এই আরশোলাকে নিয়ে আর কি, আরশোলা এখানে কবিতায় চলে এসছে। হ্যাঁ, এই ঘরের ভিতর
ঘরের ভিতরে কাঁদছো তুমি, সঙ্গে মৃত আরশোলা। আরশোলা এখানে মানে আরশোলা মৃত, এটা হয়তো যে রমণী কাঁদছে তার হয়তো কোনো বিয়োগান্ত ঘটনার সিম্বলিক হিসেবে এটি এসছে। হ্যাঁ, এরকম ছন্দের কবিতা মানে ছন্দ নিয়ে কাজ করতে ভালোই লাগে। না, ঠিকই আছে। এবং কবিতা তো আমি আমি তখনই আমি 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 আরেকটি পড়ে ফেলি, ঠিক আছে? হ্যাঁ, শিওর। ওকে, হয়ে হ্যাঁ, যায়। এটি হচ্ছে ভুল। খুব ছোট্ট একটি কবিতা, ভুল কবিতা। এটি আমার প্রথম কাব্যগ্রন্থ মধুকরার চোখে ডুবে যাওয়ার পর সে কাব্যগ্রন্থের অন্তর্গত। ভুল। তুমি আমায় মন্দ ভেবে ভুল করেছ, আসল ভেবে নকল হীরের দুল পড়েছ। সমুদ্র নয় কুয়োর কাছে চুল খুলেছ, সমুদ্রে আজ লক্ষ মানিক ভুল করেছ। আমায় তুমি মন্দ ভেবে ভুল করেছ, পাহাড় ভেবে ভগ্ন টিলায়। আবার পড়ছি, আমায় তুমি মন্দ ভেবে ভুল করেছ, পাহাড় ভেবে ভগ্ন টিলায় মন খুলেছ, দুল পড়েছ, চুল খুলেছ, ভুল করেছ। আমায় তুমি মন্দ ভেবে ভুল করেছ, এক জীবনে অগন্তিবার খুন হয়েছ, এক জীবনে অসংখ্যবার খুন হয়েছ। বাহ, অসাধারণ। কবিরা নাকি বেশি বেশি ভুল করে, কিন্তু আমি রিয়াসাত আল ওয়াসিফকে খুব একটা ভুল করতে দেখিনি। শৈশবের কথা মনে পড়ছে আমার। সেই কোনো 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 শীতার্ত দিনে আমরা তার বাসায় যেতাম এবং তাকে পেতাম লেপ মুড়ে দিয়ে শুয়ে শুয়ে পড়ছে। এবং সবসময় তার হাতে বাসায় বিশেষ করে বই বা একটা রোববার একটা সাহিত্য ম্যাগাজিন, রোববারের মতো কোনো সাহিত্য ম্যাগাজিন বা কোনো বিখ্যাত লেখকের কবিতা বা উপন্যাস তার হাতে দেখতাম, এবং দেখে দেখে ওটা আবার পড়ার চেষ্টা করতাম যে রঞ্জন কি পড়ছে, দেখি কি মজা সে পাচ্ছে, আমরাও পাই। নহন্যতে যে উপন্যাসটা পড়েছিলাম আসলে আমি রঞ্জনের অনুপ্রেরণায়। রিয়াসাত আমাকে অনুপ্রাণিত করে। এটা অসাধারণ উপন্যাস। সে ছোটবেলায় কিশোরবেলায় নহন্যতে পড়ার সৌভাগ্য হয়েছিল, যেটি বাংলা সাহিত্যের একটা উজ্জ্বল একটা সমৃদ্ধ একটা উপন্যাস। এই সময় কবির কি কি পড়া হচ্ছে, মানে হাতের কাছে কোন কোন বই? এটি একটি ভালো প্রশ্ন। অবশ্য লকডাউনের শুরুর দিকে আমার খুব একটা ঠিক আছে পড়া হয়নি। এখন পড়ছি আসলে আমি সেটি পড়ছি মাসরুর আরেফিনের আগস্ট আবছায়া, যেটি হচ্ছে 15ই আগস্টের সেই মানে সেই আমাদের বিয়োগান্তক যে, ঠিক আছে, আমাদের জাতির জন্য দুর্ভাগ্যজনক যেই দিনটি, সে 15ই আগস্ট নিয়ে লেখা। এই বইটি অনেক আগে ঠিক আছে বেরিয়েছে, অথচ আমার মানে আমি পড়বো করে, কারণ বইটি মানে খুব সহজ বই নয়। মাসরুর আরেফিনের বইটি পড়ছি, আর সঙ্গে সঙ্গে পড়ছি আমি আমার সবসময়কার প্রিয় হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। সেই মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা, এই বইটি এই উপন্যাসটি আমি এর আগেও পড়েছি দুবার, এ নিয়ে তৃতীয়বার হবে। হ্যাঁ, এরপরে সেই ঠিক আছে ক্লাসিক উপন্যাস যেটি ঠিক আছে, এটার নাম হচ্ছে গিয়ে সেই আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামা। হ্যাঁ, সেটিও বহু আগে পড়েছি, কিছু খুব একটা আর কি মনে নাই, এখন আবার পড়বার চেষ্টা করছি। আমি আবার ওই যে একসাথে একটি বই নিয়ে থাকি না, মোটামুটি 3টি বই একসাথে পড়ি, একটু একটু করে ঠিক আছে পড়ি। আসলে সেই যে আগের শৈশবের বা যে কৈশোরের যে সেই অখণ্ড মনোযোগ, সেটি এখন খুব একটা থাকছে না। এটি হয়তো আর বয়সের ঠিক আছে কারণে বা ফিটনেসের অভাব, সব মিলেই হতে পারে। তবে এই মুহূর্তে খোয়াবনামা সেটি আবারও পড়ছি। পুতুল নাচের ইতিকথা এটি পড়েছি আগে দুবার, আর এখন পড়ছি আগস্ট আবছায়া, যেটি মাসরুর আরেফিনের। আর ঠিক আছে কবিতা প্রতিদিনই পড়ি, ঠিক আছে, কবিতার অনেক বই আছে, আমি যেখানে যাই ঠিক আছে কবিতা কিনি, মানে কবিতার বই কিনি, কাব্য ঠিক আছে গ্রন্থ কিনি। শামসুর রহমান পড়ি, আল মাহমুদ পড়ি, আবুল হাসান পড়ি, তারপর আবু জাফর ওবায়দুল্লাহ পড়ি, হুমায়ুন আজাদ পড়ি, এমনকি আমাদের সে পশ্চিমবঙ্গের
সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, জয় গোস্বামী, শ্রীজাত, সাম্প্রতিককালের লেখক শ্রীজাত কবিতা ভালো লাগে। এরপরে এছাড়াও বিভিন্ন অনুবাদ অনুবাদ ঠিক আছে কবিতা পড়ি, ইংরেজি কবিতা পড়ার চেষ্টা করি। সবটা যে বুঝি তা না, কিন্তু চেষ্টা করি। এই আর কি মনে এমনিতে হয় হ্যাঁ জি হ্যাঁ, আমাদের দেশের বাইরে যেসব কবি, তাদের কবি হ্যাঁ মন এবং কবি ভাবনার সাথে, কবিতা ভাবনার সাথে, কাব্য ভাবনার সাথে বাংলাদেশের কবিদের কাব্য ভাবনার কোনো মিল খুঁজে পাওয়া যায়? না, আসলে কিছু কিছু বেসিক জিনিস তো সব জায়গায় এক, ঠিক আছে, প্রেম ভালোবাসা সব জায়গায় সবকিছুতেই এক, দেশপ্রেম প্রকৃতি। কিন্তু মানে যারা আমরা আমরা আমাদের ঠিক আছে কবিতার মান খারাপ সেটি নেই। এক রবীন্দ্রনাথ আমাদেরকে বহুদূর এগিয়ে দিয়েছে। রবীন্দ্রনাথের মতো বিস্তৃত ব্যাপক কবি পৃথিবীতে ঠিক আছে বিরল। হ্যাঁ, কিন্তু তারপরেও বর্তমানে যারা বিদেশের আগের কবি বা সাম্প্রতিক যারা লিখছে তাদের ঠিক আছে কবিতাতে আসলে অনেক মানে বিচিত্র জিনিস, বিচিত্র বিষয়, বিচিত্র অনুষঙ্গ আসে, যেটি আমাদের ঠিক আছে কবিতায় আমরা হয়তো সব সময় পাই না। হ্যাঁ, কিন্তু আমাদের কিছু কিছু কবির কবিতা অত্যন্ত সরল, কিছু কিছু কবিতা অত্যন্ত দুর্বোধ্য। মানে আমি এটুকু বিশ্বাস করি যে অন্তত পাঠকের সাথে একটা যোগাযোগ স্থাপন করা, একটি সাঁকো স্থাপন করা, একটি ব্রিজ স্থাপন করা খুব প্রয়োজন। আমি যদি লিখলাম, আমার পাঠক যদি কিছুই বুঝলো না, হ্যাঁ একেবারে এটি এটি আসলে এমনও হয়েছে অনেক ঠিক আছে কবিতা পড়েছি প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইনের কোনো লিঙ্ক নেই, হ্যাঁ, এবং কি তৃতীয় লাইনের সাথে চতুর্থ লাইনের কোনো মনে হচ্ছে যে একটি আরোপিত জোর করে কিছু শব্দকে একত্রিত করে একটি কিছু সৃষ্টি কিংবদন্তিম আকার একটি কিছু সৃষ্টি করা হচ্ছে। যাই হোক, তারপরও তিনি লিখছেন, কবিতা লিখছেন, প্রত্যেক প্রত্যেক ঠিক আছে কবির প্রতি আমাদের শ্রদ্ধা, বিনম্র ভালোবাসা এটি থাকবে। তবে যেহেতু বিদেশে যারা আছে তাদের জীবনের ঠিক আছে গতি, জঙ্গমতা, ঠিক আছে, সে গতিশীলতা অনেক বেশি, ফলে ওদের ঠিক আছে কবিতা, ওদের চিন্তায় বা ওদের অনুষঙ্গগুলি একটু ডিফারেন্ট। আসলে কবিতা তো আর কিছু না, জীবনের প্রতিচ্ছবি বা জীবনের জল ছবি, অথবা আমরা যদি বলি সমাজের জল ছবি, তাই না, সেটাই কবিতা। আমরা সমাজকে যেভাবে দেখছি, হ্যাঁ, আমরা যদি একটি উন্নত সমাজ আমরা রেখে যেতে পারি, আমরা আর কি যদি আমরা যদি 2042 সালে আমরা যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছি, সোনার বাংলার স্বপ্ন দেখছি, সেটি বিনির্মিত হলে সে সময় যারা লিখবেন সেই কবিতাগুলি অন্যরকম হবে। হ্যাঁ, ঠিক আছে, আমাদের কবিতা আমাদের ঠিক আছে আমাদের নজরুল সে অভাব নিয়ে প্রচুর কবিতা লিখেছে, আমাদের সুকান্ত লিখেছে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। হ্যাঁ, এই যে উপমা, হ্যাঁ, মানে পূর্ণিমার চাঁদের সাথে সেই যে ঝলসানো রুটির যে উপমা, এটা আমাদের অভাব। আমাদের সমাজে যদি অভাব না থাকতো এই কবিতা কিন্তু লেখা হতো না, তাই না? তাহলে আসলে এটা আসলে সমাজেরই একটি রূপ। আমরা আমাদের সাহিত্যে, আমাদের কবিতায়, আমাদের মানে যে কোনো এমনকি প্রবন্ধে সেটি আমরা ফুটিয়ে তুলি। প্রাসঙ্গিক মানে আলোচনা ক্রমে এই প্রশ্নের পরিপূরক বা সম্পূরক আরেকটি প্রশ্ন আমার করতে ইচ্ছে করে, আলোচনার সম্পূরক একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমাদের একটি সমৃদ্ধ জাতি বা একটি সমৃদ্ধ সমাজ বিনির্মাণে সাহিত্যকর্ম বা কবি বা কবিতা কতটা প্রাসঙ্গিক, এটা খুব একটা আমার জানতে ইচ্ছে করে, অনেকেরই প্রশ্নটা আছে। না, একটি সমৃদ্ধ জাতি বিনির্মাণে কবিতা প্রাসঙ্গিক কিনা, বা সোজা কথায় আমরা যদি বলি কবিতা কি কাজে লাগে, ঠিক আছে, তো কবিতা কবিতা আমরা আসলে আমাদের তো প্রত্যেকের জীবনে আসলে বিভিন্ন সমস্যা থাকে, আমাদের ব্যক্তি জীবনে থাকে, রাষ্ট্রীয় জীবনে থাকে, এবং এমনকি বৈশ্বিক জীবনেও সমস্যা থাকে। তো সেই সমস্যা উত্তরণের জন্য আসলে কি দরকার আমাদের, সেই সমস্যা উত্তরণের জন্য আমাদের দরকার স্বপ্ন, ঠিক আছে। আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখতে ভালোবাসি, আমরা অনেক সময় আকাশ কুসুম স্বপ্ন দেখি,
কিন্তু একটা স্বপ্ন আমরা দেখি, স্বপ্ন দেখি বলে আসলে আমরা আসলে বিদ্রোহ করি না, আমরা টিকে আছি। ঠিক আছে, আমরা আমাদের এত সমস্যা থাকা সত্ত্বেও আমরা স্বপ্ন দেখি যে আমরা একটা সময় এই পর্যায়ে যাব, একটা উন্নত পর্যায়ে যাব। ঠিক আছে, ঠিক কবির কাজও হচ্ছে যে, ঠিক আছে, কবিতার বাস্তবকে যেমন ফুটিয়ে তোলেন, একই সাথে স্বপ্নকেও নিয়ে আসেন। ঠিক এই জন্য যিনি কবিতা লেখেন তিনি আসলে স্বপ্নের বিষয়গুলি বলেন, জীবনের বিষয়গুলি বলেন, শান্তির বিষয়গুলি বলেন, বিদ্রোহের কথাও বলেন। একই ফলে আমরা আসলে যারা কবিতার পাঠ করেন, কবিতার পাঠক, তারা আসলে আহ, এর এর মাধ্যমে আসলে একটি স্বপ্ন আর কি দেখেন, এর মাধ্যমে একটি সুনিয়ন্ত্রিত জীবন যাপন করার চেষ্টা করেন। যে কবিতা পাঠ করে বা যিনি কবিতার কি লেখেন, আর কি তাকে দিয়ে খুব বেশি ক্ষতিকারক কাজ সমাজে হয় না। হ্যাঁ, সে হয়তো সমাজের জন্য আহামরি কিছু করতে পারে না, কিন্তু সমাজের জন্য সে মানে সমাজের ক্ষতি সে করে না। হ্যাঁ, অন্তত এই যে স্বপ্নবান, আমরা আমরা যে সেই আব্দুল্লাহ আবু সাইদ স্যারের আলোকিত মানুষ চাই, সে আলোকিত মানুষ বিনির্মাণ করতে হলে আমাদের অন্তর জগৎ, আমাদের মেন্টাল রেগুলেশন দরকার। সে মেন্টাল রেগুলেশন ঘটাতে হলে একটি সুন্দর মন দরকার। এই সুন্দর মনকে সুন্দর, ঠিক আছে, মন বিনির্মাণের জন্য আমাদের এই সাহিত্য দরকার, কবিতা দরকার, আমাদের সঙ্গীতের দরকার, হ্যাঁ, আমাদের চিত্রকলা দরকার, সবকিছু আর কি দরকার। ঠিক আছে, এমনকি সুন্দর মানুষ বিনির্মাণ করতে হলে আমাদের ধর্মও দরকার। হ্যাঁ, আমরা শুধু ধর্ম দিয়ে মানে একটা সুন্দর মানুষ বিনির্মাণ সম্ভব না, একই সাথে সংস্কৃতিও দরকার। ঠিক আছে, কালচারাল অ্যাক্টিভিটিস দরকার, ধর্মীয় অ্যাক্টিভিটিস দরকার, সব মিলে একটা, তাহলে একটা কমপ্লিট যে মানুষ, আমরা যে একটি অখণ্ড মানুষ চাই, ভালো মানুষ চাই, যে মানুষ ধর্ষক হবে না, যে মানুষ চুরি ডাকাতি এগুলিতে মানে লিপ্ত হবে না, এরকম ভালো মানুষ আমাদের খুব প্রয়োজন। একমাত্র ভালো মানুষরাই বিনির্মাণ করতে পারে আমাদের সমৃদ্ধ বাংলাদেশ। আরেকটি সম্পর্ক প্রশ্ন, আমরা আমরা শেষ পর্যায়ে এসে গেছি। সেটা হচ্ছে যে আমাদের যে গোল 2042 সন বা উন্নত রাষ্ট্র নির্মাণের যে স্বপ্ন আমাদের জননেত্রী শেখ হাসিনা দেখছেন বা বঙ্গবন্ধু দেখে গেছেন, বা আমরা সচেতন নাগরিক হিসেবে কেন চাইবো না যে আমাদের দেশ উন্নত হোক, আমাদের দেশ অপরাধ মুক্ত হোক, আমাদের দেশে কোনো কালিমা না থাকুক, আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য, যে মৌলিক চাহিদা, সব দিক দিয়ে আমরা উন্নতির শিখরে পৌঁছাই। তো একজন কবির চোখে আগামীর বাংলাদেশ, কবির চোখে আগামীর প্রজন্ম কি হবে, কেমন হবে? কারণ কবি নিজে স্বপ্ন দেখে এবং অন্যকে স্বপ্ন দেখায়। কবির চোখে কিন্তু, কবির মননে কিন্তু আমরা স্বপ্ন দেখি, কবির মনোজগতের সেই সুন্দর আগামীকে আমরা দেখি। সেই অর্থে কবি রিয়াসাত আল ওয়াসিফের আগামী বাংলাদেশ কেমন হবে, কি স্বপ্ন দেখেন? আমি আসলে আগামীর বাংলাদেশকে নিয়ে খুব আশাবাদী, কারণ আমরা আমরা অনেক সমস্যা, আমাদের এই সমস্যার ভিতর থেকেও আমরা অনেক দূর এগিয়েছি, আমরা আরো দূর যাব, অনেক দূর যাব, এবং সেটি আমাদেরকে আর কি যেতে হবে। ঠিক আছে, এদেশের আর মানুষ প্রচন্ড পরিশ্রমী, মানুষ কাজ করে। হ্যাঁ, এদেশের কৃষক সেই রোদ বৃষ্টি বা এখন যেই আমাদের যে মহামারী কাল, বৈশ্বিক মহামারী চলছে, এই সময় কিন্তু কৃষক তার উৎপাদন অব্যাহত রেখেছে। ঠিক আছে, আমরা অফিস করছি, সবাই অফিস করছে, যে যার কাজ করছে, চলছে, ফলে আমরা অগ্রসর হচ্ছে, আমরা আমাদের অর্থনীতিকে বন্ধ হতে দেইনি। মাননীয় প্রধানমন্ত্রী তার যে তার যে মানে সুস্পষ্ট দিক নির্দেশনা, সবকিছুতে মিলেই আসলে আমরা অগ্রসর হচ্ছে। যদি এই বৈশ্বিক মহামারীটা না থাকতো, আমরা আসলে আরো অনেক দূর ইতিমধ্যে আমরা এগিয়ে যেতাম। এবং আমরা যেটা এখন যেভাবে এগুচ্ছি, আমাদের ডেল্টা প্ল্যান আছে, বদ্বীপ পরিকল্পনা 100 বছরের, আমাদের যে টেকসই উন্নয়ন অভিষ্ট, যেটাকে আমরা বলি এসডিজি, আমাদের পরে যে সামনে আমাদের 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনা, সব মিলে আসলে আমরা যদি যার যার অবস্থান থেকে আমরা যদি কাজ করি, আমাদের যদি এর পদ্মা সেতুটি যখন শেষ হবে, এবং আমাদের যে যে বড় বড় প্রকল্পগুলি, মেগা প্রজেক্টগুলি আছে,
এগুলি শেষ হলে আমাদের জিডিপির গ্রোথ রেট অনেক বেড়ে যাবে। ঠিক আছে, সোজা কথা, আমরা যে যার অবস্থান থেকে আমরা যদি কাজ করি তাহলে অন্তত এদেশ অগ্রসর হবে এবং আমরা একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশে পৌঁছাতে পারবো। একই সাথে মানে শুধুমাত্র অগ্রসর হলেও হবে না, এটাকে টেকসই হতে হবে, সেটার জন্য আসলে কাজ করতে হবে। সরকারের একার পক্ষে এটি সম্ভব নয়। হ্যাঁ, এটি সবাইকে করতে হবে এবং সবাইকে মিলে করতে হবে। আরেকটি বিষয়, আমাদের মানে আমাদের যেই যারা আজকের মানে ছাত্র, মানে যারা স্টুডেন্ট আমাদের, ওদের ঠিক আছে, এদেরকেও আসলে এদের ভিতরে দেশপ্রেমের বীজটা কি ভালো মতো বপন করে দিতে হবে, মুক্তিযুদ্ধের চেতনাকে এদের ভিতরে আর কি দিতে হবে। তাহলে অন্তত যদি একজন ভালো মানুষ হয়, মুক্তিযুদ্ধের চেতনার মানুষ হয়, আধুনিক মানুষ হয়, এবং তাহলে অন্তত আমরা সোনার বাংলা বিনির্মাণ করতে পারবো। আমি স্বীকার করে নিচ্ছি এখনো আমাদের হাজারটা সমস্যা আছে, কিন্তু হাজারটা সমস্যা থাকলেও এর হতাশ হওয়ার কিছু নেই। আমি এটুকু বলবো, হতাশ হবার কিছু নেই, আমরা অগ্রসর হচ্ছি, আমরা এগিয়ে যাব। এটি বীরের জাতি, ঠিক আছে, এবং এটি এগিয়ে যাব। আমরা যদি কবিতার এই বিষয় বলি, এদেশের তো যেমন জীবনানন্দ দাশ বলেছেন, সকলেই কবি নয়, কেউ কেউ কবি। আবার কবি আল মাহমুদ বলছেন যে বাংলাদেশের প্রত্যেকেই কবি। সে হয়তো লিখছে না, কিন্তু মনোজগতে তার কবিতা ঠিক আছে কাজ করছে। হ্যাঁ, কিন্তু সকলেই কবি। আপনি দেখেন যে আমরা যে আমাদের যে রাজনৈতিক স্লোগানগুলো, হ্যাঁ, সেই ৭১-এর সেই পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, তাই না? বা আমরা যদি হাল আমলের আর কি, যদি আমরা আমাদের এলাকা তো অনেক আমরা যে নোয়াখালীতে অনেক স্লোগান শুনেছি, দিকে দিকে কি শুনি, হ্যাঁ, ধরলাম যে মিন্টু ভাইয়ের জয়ধ্বনি, প্রত্যেকটা কিন্তু ছন্দ, প্রত্যেকটা ছন্দের কাজ, তাই না? এই জাতির মধ্যে এটি আছে। আবার আমরা আর কি যদি দেখি আমাদের সেই অমর কবিতা ৭ই মার্চ, ৭ই মার্চের ভাষণ তো আসলে সত্যিকার অর্থে একটি অমর কবিতা। সেটির যদি আমরা শেষ দুটো লাইন দেখি, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এটি কি? এটি ছন্দ নয়? অবশ্যই এটি ছন্দ। অর্থাৎ আমাদের সকল কিছুর মধ্যে ছন্দ, কবিতা এগুলো আছে। আমাদের হাসন রাজা, লালন, ঠিক আছে, আমাদের জয়নুল আবেদিন, কামরুল হাসান, এস এম সুলতান, হ্যাঁ, এবং কি আমাদের সেই মানে আমাদের আসলে সবকিছুই আছে। আমাদের অল্প কিছু দুষ্ট মানুষ আছে, এই দুষ্ট মানুষদেরকে নির্মূল করতে হবে, এই দুষ্ট মানুষদেরকে দমন করতে হবে। করলে আর আমাদের যদি আমরা যদি একটু ঠিকঠাক মতো যার যার অবস্থান থেকে কাজ করে যাই, আমরা আমাদের সন্তানদেরকে একটি বাসযোগ্য বাংলাদেশ, মানে বাসযোগ্য মানে কি ভালো মতো বাসযোগ্য বাংলাদেশ দিয়ে যেতে পারবো। এবং আমি এতটাই আশাবাদী যে এমন একটি দিন আসবে যখন যারা বাংলাদেশের বিষয়ে খুব উন্নাসিক, বাংলাদেশে বসবাসযোগ্য না বলে এখন বিদেশে অবস্থান করছেন, এমন একটা সময় আসবে, আমি বিশ্বাস করি যে তারা এই বাংলাদেশে ফিরে আসবে। আমরা সেই দিনের অপেক্ষায়। সর্বশেষ আমরা কবির কাছ থেকে আরো 4টি চরণ শুনে আমরা আজকের জন্য বিদায় নিব। কারণ কবির কাছ থেকে কথার চেয়ে কবিতা শুনতে বেশি ভালো লাগে। সর্বশেষ আমরা একটু শুনি কবির কাছ থেকে। কবিতার শিরোনাম কবিতাটি আজ সকালে লেখা। কবিতার নামই এটা, কবিতাটি আজ সকালে লেখা। কবিতাটির জন্ম আজ সকালে, টাটকা টসটসে তীব্র টানটা। এই কবিতাটির কোনো দুপুর নেই দুপুর গড়িয়ে বিকেল কিংবা সন্ধ্যা, কোনো কাল রাত্রি নামবে না এই কবিতার বুকে। অশীতিপর বৃদ্ধের বলি রেখায় বা সুঠাম যৌবনে প্রেয়সীর ট্রপিত চোখের জাদু কবিতা। এ কবিতা জয় জয়ন্তী, এ কবিতা মেঘমল্লা, এ কবিতা রবীন্দ্রনাথ, কবিতাটি দূর পাল্লা। কবিতাটি থেমে আছে সকালের রোদে, মায়ের মতো মনোরম মায়াময় সুস্থি। খোলপেটুয়া নদীর বুকে সুন্দরবন খেলা করে।
তার চেয়েও গভীর বিস্তারিত এই কবিতার হৃদয়। এই কবিতা মানবিক, ভনিতাহীন, প্রশ্নাতীত। স্বপ্নবাদ শব্দরা বুনে যায় বীর পদাবলী। ব্রহ্মপুত্র কবিতা হেঁটে যায় বহুদূর। কবিতাটি অবিনশ্বর, কবিতা অমলিন, পাঠ হবে লক্ষবার, 365 দিন। আরাধ্য কবিতা পলিমাটি, রক্তের দীর্ঘ ক্যানভাসে, কবিতার নেই শেষ, এ কবিতা বাংলাদেশ। বাহ বাহ, অসাধারণ, সত্যি অসাধারণ। আমি ভালো পড়তে পারি না, আমি দুঃখিত। না, আমরা কবি কণ্ঠে কবিতা সবচেয়ে সুন্দর, এই জন্য আমরা রবীন্দ্রনাথের আবৃত্তি শুনতে এখন হচ্ছে, এখন তার কণ্ঠে গান শোনার জন্য আমরা ইউটিউবে সার্চ করি, কারণ এটা দুর্লভ বিষয়। কবিতা যেটি এখন অনেক হয়তো সুন্দর, আর তার কণ্ঠগুণেও তিনি হয়তো অনেক সুন্দর হয়তো আবৃত্তি করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় তার চেয়ে বেশি মধুর, সুন্দর, আনন্দদায়ক হলো কবির কণ্ঠে কবিতা। সর্বশেষ দুটি কথা শুনে আমরা বিদায় নেব। দর্শকদের উদ্দেশ্যে কবি রিয়াসাত আল ওয়াসিফ এবং সমগ্র জাতির উদ্দেশ্যে, যেহেতু সমগ্র জাতি যে যেখানে আছেন শুনছেন, তাদের উদ্দেশ্যে সর্বশেষ দুটি কথা আমরা আশা করছি রিয়াসাত আল ওয়াসিফের কাছে। আসলে আপনারা মানে সবার প্রতি অনুরোধ, আপনারা অন্তত মানে বাংলা সাহিত্য চর্চা করুন, ঠিক আছে? সবাইকে কবি হতে হবে, সবাইকে লেখক হতে হবে এমন না। আপনারা নিজেরা বই কিনুন, বই পড়ুন, আপনার সন্তানদেরকে শুধুমাত্র পাঠ্যপুস্তকে আবদ্ধ না রেখে, শুধুমাত্র পাঠ্যপুস্তকে জর্জরিত না করে ওদের হাতে বিভিন্ন বই উঠিয়ে দিন। আমার মনে আছে আমরা শৈশবে সেই, ঠিক আছে, পাবলিক লাইব্রেরিতে যেতাম, আমাদের নোয়াখালীর মাঝদিতে যে পাবলিক লাইব্রেরি, এখন বোধহয় এটা ভগ্নদশার কারণে বন্ধ হয়ে গেছে। সেখানে শরৎচন্দ্রের সেই উপন্যাস পড়তাম, সেই লাইব্রেরিতে বসে বসে, এবং সেখানে হচ্ছে কাঁদতাম। হ্যাঁ, অনেক দুঃখের বিষয় থাকলে কাঁদতাম, আবার পড়তাম, আবার ঠিক আছে কাঁদতাম। আমাদের সন্তানরা আসলে সেই সুযোগটা পাচ্ছে না, ঠিক আছে? আমাদের সন্তানদেরকে হাসতে দিতে হবে, ঠিক আছে, কাঁদতে দিতে হবে, ওদের ভিতর অনুভূতিগুলি সৃষ্টি করতে হবে, ওরা যাতে রোবট হয়ে না যায়। হ্যাঁ, এবং আপনার সন্তানদের হাতে বই দিন, এবং সন্তানদের হাতে বই ও সন্তানদেরকে লাইব্রেরিতে নিয়ে যান। আমাদের এখানে অনেক, অন্তত আর কি ঢাকাতে তো অনেক ভালো ভালো ঠিক আছে গ্রন্থাগার আছে, পাঠক সমাবেশ কেন্দ্র আছে, বাতিঘর আছে, সেই আরো অনেক আছে, বেঙ্গল বই আছে, নিয়ে যান। সন্তান তার পছন্দের বইটি দেখে। একটা সন্তানের হাতে বই থাকলে সে আর যাই হোক খারাপ মানুষ হবে না। আমরা আপনাদের সন্তানকে সময় দিন, এটি হচ্ছে এই সময়ের জন্য সবচেয়ে বড় কাজ। আর এখন যেই বৈশ্বিক মহামারী বা অতিমারি চলছে, আপনারা সাবধানে থাকুন এবং অবশ্যই মাস্ক পরবেন। ধন্যবাদ। আজকের এই বিকেলটি সত্যিই অসাধারণ সুন্দর ছিল, বলবো এই কারণে যে কবি কাছ থেকে একটু পরে আমাদের বিদায় নিতে হবে, এবং আশা করছি এভাবে স্বর্ণালী সময়গুলো বারবার আমাদের জীবনে ফিরে আসবে। কবির কথায় কণ্ঠে মিলিয়ে আরেকটি বিষয় বলবো, সেটা হচ্ছে যে আমাদের সমৃদ্ধ জাতির একটা অনুষঙ্গ কিন্তু সমৃদ্ধ মানুষ। আমরা যদি মানুষ হিসেবে পশু থেকে যাই, তাহলে সেই উঁচা ফ্লাইওভার, ভালো খাবার, ভালো পোশাক, উন্নত জাপান কিংবা আমেরিকার মতো বাংলাদেশ দিয়ে আসলে কোনো কাজ হবে না। আমরা মানুষটা যদি সত্যিকার অর্থে মানুষ হতে না পারি, তাহলে সে জঙ্গলে পশু এনে যদি আমি ঢাকা শহরে ছেড়ে দিই, যে অবস্থাটা হওয়ার সেরকম হবে, কিংবা আমাকে যদি জঙ্গলে রেখে দিয়ে আসা হয়, আমি যা করবো সেটাই হবে। সুতরাং ওই মানুষ হতে হবে, এবং মানুষ হওয়ার জন্য আমাদের এই রিয়াসাত আল ওয়াসিফ রঞ্জনের মতো কবিদের দ্বারস্থ হতে হবে, তাদের সাহিত্যের দ্বারস্থ হতে হবে, আমাদের মননশীলতার চর্চা আমাদের করতে হবে। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। আমি যদি মনে প্রাণে মানুষ না হতে পারি, তাহলে আমার উন্নতি কোনো কাজে লাগবে আমার মনে হয় না, এটা ধ্বংস করে দিবে। আমি একজন শিল্পী, আমি চমৎকার একটি স্মৃতিসৌধ বানালাম, পরে দেখা গেল যে মাঝখানে সেটা ভেঙে দিল, তাহলে তো আমি সফল হলাম না। আমাকে তাকেও এর কদর বুঝাতে হবে, কদর সম্পর্কে জানাতে হবে। তো সুন্দর মানুষ
আমরা বিনির্মাণ করব, সুন্দর মননশীলতা বিনির্মাণ করবো, তাহলে সুন্দর সমাজ তৈরি হবে, সুন্দর এটা। এবং চর্চাটা পরিবার থেকে হতে হবে। আমি রেসাত আল ওয়াসিফ রঞ্জনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং তার দীর্ঘায়ু কামনা করছি, তার পারিবারিক সমৃদ্ধি, উন্নতি, স্বাচ্ছন্দ্য, সুখ কামনা করছি, তার কর্মস্থলের কাব্যময় পরিবেশ আমি প্রত্যাশা করছি। আমার একটি প্রশ্ন ছিল, আমি এটি মনে রেখে যাবো কিনা আমি ভাবছি, সেটা হলো যে কবি রেসাত আল ওয়াসিফ মৌনতায় কি ভাবেন। আমার কাছে এটাই মনে হয়, তিনি শুধু কাব্য নিয়েই ভাবেন না, তিনি দেশকেও নিয়ে ভাবেন, কারণ তিনি দেশের একটি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত। দেশের উন্নয়নে, দেশের মানুষের প্রতি ভালোবাসা তার প্রগাঢ়, এবং সেই কথাগুলি তার বচনে এবং রচনায় প্রতিভাত হয়, যেটা আমরা লক্ষ্য করেছি। তো এই ধরনের ব্যক্তি আমাদের সমাজে আরো তৈরি হোক, যারা শুধু ফাইল গুটাবে না, লাল কালি দিয়ে কিংবা সবুজ কালি দিয়ে লিখবে না, কালো কালি দিয়ে কবিতাও লিখবে। কবিতার চাষ হোক সর্বত্র, কবির জন্ম হোক সারা দেশময় বিশ্বময়, এই আশাবাদ ব্যক্ত করে সবার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।